আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে অবজারভারদের বাংলার এবং তামিলনাড়ুর ভোট অবজারভারদের বৈঠক ছিল, যে ভোটের আগে কেমন প্রস্তুতি চলছে সব বিষয় একেবারে খুঁটিয়ে জানতে চায় কমিশন, এবং সেজন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই বৈঠকেই একটা নজিরবিহীন দৃশ্য দেখা গেল। অবজারভারের সঙ্গে বাদানুবাদ খোদ সিইসির। জ্ঞানেশ কুমারের বাদানুবাদের দায়ে অবজারভারকে সরিয়ে দিল কমিশন। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তথ্য দিতে না পারার অভিযোগ অবজারভারের বিরুদ্ধে, আর তাই অবজারভারকে বাড়ি চলে যেতে বলেন জ্ঞানেশ কুমার। ঠিক কি ঘটেছিল এই বৈঠকে, কেন জ্ঞানেশ কুমার এরকম বললেন, কোন প্রশ্নেরই বা উত্তর দিতে পারলেন না অবজারভার, সবকিছু জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি ঘটেছিল? দেখো, আজকে যখন সকালবেলা অবজারভারদের সঙ্গে বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেই বৈঠকের শুরুতেই কোচবিহার জেলা দিয়ে তিনি বৈঠক শুরু করেন এবং তারপর কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভারকে জানতে চাওয়া হয় যে তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, ভোট প্রস্তুতি কেমন চলছে, এই বিষয়ে কয়েকটি তথ্য জানতে চাওয়া হয় বলে কমিশন সূত্রে খবর। এবং তখন তিনি সেই তথ্য দিতে পারেননি এবং তিনি জানান যে তিনি সদ্য জয়েন করেছেন, তিনি দেখে জানাচ্ছেন। এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মেজাজ হারান বলে কমিশন সূত্রে খবর, এবং তিনি বলেন যে গো ব্যাক ইয়োর হোম, লিভ দ্য রুম, অর্থাৎ তিনি যাতে তার বাড়ি চলে যান এবং এই ঘর অবিলম্বে যাতে ছেড়ে দেন। তিনি এই বক্তব্য বা এই বার্তা দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাখেন বলেই কমিশন সূত্রে খবর। কিন্তু তারপরেও গোটা বিষয়টি থেমে যায়নি। তারপর সংশ্লিষ্ট অবজারভার তিনি চিৎকার করে ওঠেন এবং তিনি বলেন যে তিনি এইভাবে কথা বলতে পারেন না, অর্থাৎ দেশের মুখ্য নির্বাচন কমিশনার একজন অফিসারের সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। এবং তিনি এটাও বলেন যে গত 25 বছর ধরে তিনি তার সার্ভিস দিয়ে এসেছেন। এবং তারপর তিনি চিৎকার করেন এবং তার চিৎকার করার পর তারপর দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য প্রসঙ্গে চলে যান। এবং তার পরবর্তীতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই অবজারভারকে আপাতত তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ তিনি আপাতত জেনারেল অবজারভারের দায়িত্ব পরিচালনা করবেন না। আজকে একটা নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো জাতীয় নির্বাচন কমিশন। তার কারণ আজকের বৈঠকে শুধুমাত্র এ রাজ্যের অবজারভাররাই উপস্থিত ছিলেন তাই নয়, তামিলনাড়ুরও অবজারভাররা উপস্থিত ছিলেন, অর্থাৎ কয়েকশো আইএস অফিসার, আইপিএস অফিসার এবং আইআরএস অফিসাররা উপস্থিত ছিলেন। সেই বৈঠকের মাঝেই এই ঘটনা আজ ঘটল, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক মহলেও জোর চর্চা। ধন্যবাদ সোমরাজ। সন্দেহপতনে বৈঠক বাতিল সিইসি, তামিলনাড়ুর অবজারভারদের সঙ্গে বৈঠক বাতিল করা হয়। এরপর বাংলা ও তামিলনাড়ুর অবজারভারদের সঙ্গে বৈঠক শুরু হয়েছিল। বৈঠকের শুরুতেই কোচবিহারের অবজারভারের সঙ্গে বাদানুবাদ, আর এরপরই তামিলনাড়ুর অবজারভারদের সঙ্গে বৈঠক বাতিল। কথা বললেই সাসপেন্ড, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে সব বাংলার, 500 জনের বেশি অফিসারকে পাঠিয়ে দিচ্ছে। কেউ যদি তাকে একটি কথা বলছে সঙ্গে সঙ্গে সাসপেন্ড, ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে, সবাইকে ভ্যানিশ করছে আর নিজের লোকেদের প্রমোশন দিচ্ছেন। এত লোভী আপনারা, চৈত্র সংক্রান্তির ছেলের মতো সব নিজেদের বিক্রি করে দিয়েছে। মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই। তাই বলি, জেনে রাখো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, মানুষের ভোটাধিকার করলে ভ্যানিশ, তোমরা কিন্তু হবে ফিনিশ। এটা মাথায় রেখে দিও। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জোট বাঁধুন, তৈরি হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ভয় করবো না, ভয় করবো না। প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, আর তাদেরই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য তৃণমূলের প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশন অফিসে যায়। নির্বাচন সদনে ছিলেন ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষরা। সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে ডেরেক ওব্রায়েনের বাকযুদ্ধ। ডেরেকদের গেট লস্ট বলার অভিযোগ। নাম বাদ নিয়ে কমিশনে তৃণমূল প্রতিনিধিরা যান। জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রীর চিঠির উল্লেখ করেন ডেরেক ওব্রায়েন। তৃণমূলের এই প্রতিনিধিরা তারা বলেন যে মুখ্যমন্ত্রী এর আগে 9 বার চিঠি লিখেছেন, কিন্তু তার কোনো অ্যাকনলেজমেন্ট করা হয়নি। চিঠির উল্লেখেই মেজাজ হারান জ্ঞানেশ কুমার। তৃণমূলের প্রতিনিধিদের উপর চিৎকার করেন বলে অভিযোগ।
কমিশনের বিরুদ্ধে অপমানের অভিযোগ তৃণমূলের। জ্ঞানেশ কুমার ডেরেক বাকযুদ্ধ, ডেরেকদের গেট লস্ট বলার অভিযোগ। নাম বাদ নিয়ে কমিশনের তৃণমূল প্রতিনিধিরা। আর জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রীর চিঠির উল্লেখ করতেই মেজাজ হারান জ্ঞানেশ কুমার। তৃণমূলের প্রতিনিধিদের উপর চিৎকার করেন বলে অভিযোগ। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से. ये election commissioner बोला last में. हम लोग निकल आया. We are the second largest opposition party in parliament. 7 minute meeting করেছে. আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও. What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ? Video नहीं है तो audio लगाओ क्या हुआ आज? কমিশনের বিরুদ্ধে অপমানের অভিযোগ তৃণমূলের। বৈঠকে অবাধ শান্তিপূর্ণ ভোট নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি। তৃণমূলের সঙ্গে বৈঠক নিয়ে এরকমই দাবি করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দাবি, বৈঠকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কমিশন মিথ্যা দাবি করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সাকেত গোখলে, তৃণমূল মুখপাত্র। কমিশনের দাবি মিথ্যা বলে তিনি পোস্ট করেছেন। কমিশনের বিরুদ্ধে অপমানের অভিযোগ তৃণমূলের। অন্যদিকে কমিশন তারা দাবি করছে বৈঠকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নিয়েই আলোচনা হয়েছে। যে দাবি সর্বৈব মিথ্যা, এরকমই বলছে তৃণমূল। সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অন্যদিকে ডেরেকের অভিযোগে সরব নির্বাচন কমিশন। সাংসদদের শালীনতা বজায়ের অনুরোধ। কমিশনের গরিমা বজায়ের আবেদন জ্ঞানেশ কুমারের। সিইসি সাক্ষাতে যথাযথ ব্যবহার করেননি সাংসদরা, দাবি জ্ঞানেশ কুমারের। ইলেকশন কমিশন ভিডিও অডিও ক্লিপ বিবেচনা করে অন্যদের ক্ষেত্রে যে ব্যবস্থা নেন এক্ষেত্রেও তাই নেওয়া উচিত। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। খবর এখন নিবেদন করছে আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। খবর এখন নিবেদন করলো আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। এসআইআর বিচারে বাদ 27 লক্ষ ভোটার। বাদ মানেই অবৈধ নাকি কোপে বৈধেরও অধিকার? অনুপ্রবেশ অস্ত্রে মোদির সুর সপ্তমে। হয়রানির বদলা মমতা চান ভোট যন্ত্রে। নেতায় নেতায় লড়াই চরমে। সাধারণ মানুষ এখনো লাইনে। বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন এ লাইনের শেষ কোথায়। সোজা সাপ্তাহ, শুক্রবার রাত 8টা। সোজা সাপটা প্রেজেন্টেড বাই নতুন ও উন্নত সাফেদ এখন স্মার্ট সাইন্সের শক্তির সাথে, যা জামা কাপড়কে রাখে সুগন্ধময়। ভবানীপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ মনোনয়ন জমা দেওয়ার পর আবারও নাম বাদে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা। মনোনয়ন জমার পরও এসআইআর নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। বহু নাম বাদ যাওয়ায় সরব তৃণমূল নেত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন যে এসআইআর এর নাম বাদ যাওয়াদের পাশে থেকে লড়াই করবেন, বিচার চাইবেন, ফের বার্তা দিলেন। কতটা গুরুত্বপূর্ণ এই বার্তা? তিনি উল্লেখ করেছেন যে তিনি অত্যন্ত ব্যথিত, তার কারণ হচ্ছে যে অসংখ্য মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।
প্রায় 1,20,00,000 ভোটারের মধ্যে প্রায় 32 লক্ষ নাম বহাল রাখা হয়েছে এবং সেটা সম্ভবও হয়েছে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বলে। এবং প্রথম দফায় 58 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং 27 লক্ষের বেশি ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন তাদের নাম ভোটার তালিকাতে বহাল করা এখনো পর্যন্ত বাকি রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এদের ভোটাধিকার পাওয়া উচিত এবং সুপ্রিম কোর্টে বলেছে যে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন তারা প্রকৃত ভোটার, যাদের নাম এখনো বহাল করা হয়নি তারা ট্রাইব্যুনালে আবেদন করবে। কিন্তু তার আগেই প্রক্রিয়াকে অর্থাৎ পিচ করে দেওয়ার অর্থটা কি, প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টে যাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন। এই প্রসঙ্গে আসলে দুটো বার্তা দিয়েছেন। এক, যারা এফআইআর এর কারণে বারবার হেনস্থা বা হয়রানির সুযোগ শিকার হতে হচ্ছে তাদেরকে প্রথম থেকে একমাত্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছেন যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই ভোটাধিকার রক্ষা করার স্বার্থে রাজনৈতিকভাবে তাদের যে লড়াই সেটা চলতে থাকবে। যে কারণেই তিনি তার মনোনয়ন পর্বের পেশের পরে এসে তার বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গগুলোর কথা উত্থাপন করেছেন। আবির, সঙ্গে থাকো, কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে শুনবো। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000 মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000 মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। আজ মনোনয়ন জমা দেওয়ার সময় অবজারভারকে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো বৈষম্য যেন না হয় বলে আবেদন জানান। আবির রয়েছে সঙ্গে। আবির, এই বৈষম্যের কথা কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন প্রেক্ষিতে তার এই আবেদন? প্রথমত হচ্ছে একাধিক ব্যক্তির নাম বাদ যাওয়ার প্রসঙ্গ, দ্বিতীয়ত হচ্ছে নজরে নিবেদন করছে ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ। খবর এক নজরে নিবেদন করলো ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। ভোটের কোচবিহার ফের উত্তপ্ত, তৃণমূল কর্মীদের তাড়া বিজেপি কর্মীর। কোচবিহার দক্ষিণের ফলিমারি এলাকায় উত্তেজনা ছড়ায়, দেখুন সেই ছবি। বলাস কেন এখন? What
আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভঙ্কর, আমরা ছবি তো দেখলামই, কিন্তু বিজেপি প্রার্থী তিনি প্রচারে বেরিয়েছেন, সেখানে এরকম একটা পরিস্থিতি হলো কেন? তৃণমূলের সঙ্গে সংঘাত কেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটের হাট গ্রামে গিয়েছেন। সেখানে ছোট ছোট তিনি কর্মী সভা বৈঠক এই গ্রামে যখন দেখা দেবেন এবং কালো পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন, তারা যখন স্লোগান দিচ্ছিলেন সেই সময় কিন্তু বিজেপি কর্মীরা সেই বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা বিজেপি কর্মী যারা ছিল তারা গাড়ি থেকে নেমে গিয়ে সেই তৃণমূল কর্মীদের তাড়া করে। এই ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই যে বিজেপি কর্মীদের তাড়া, তৃণমূল কর্মীর সংখ্যার চাইতে বিজেপি কর্মীদের সংখ্যাটা অনেকটাই বেশি ছিল, ফলে কিন্তু তৃণমূল কর্মীরা তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজেপি নেতৃত্বরা সেখান থেকে চলে আসেন এবং পরবর্তীতে কর্মী সভা করেন। ফলে বলা যায় যে বেশ কিছুদিন ধরেই যে এই যে বিজেপি তৃণমূলের মধ্যে ঝামেলা চলছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, এদিনও কিন্তু সেই একই চিত্র দেখা গেল। মিমি, ধন্যবাদ শুভঙ্কর। কৃষ্ণনগরে উত্তেজনা। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজ মাঠ চত্বরে তৃণমূল বিজেপি ঝামেলা। কথা বলবো সমীর রুদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, ঠিক কি হয়েছিল? আজ দুপুরে কৃষ্ণনগর বিধানসভা তৃণমূল প্রার্থী সমীর পোদ্দার তিনি সকাল বলে মনোনয়নপত্র জমা দিতে আসেন এবং তিনি যখন এসডি অফিসে মনোনয়নপত্র জমা দিতে ঢোকেন সেই সময় এসডি অফিস থেকে কিছুটা দূরে গভর্নমেন্ট কলেজের মাঠে অপেক্ষা করছিলেন তার কর্মী সমর্থকরা এবং একই সময়ে বিজেপি প্রার্থীর কর্মী সমর্থকরা কিন্তু সেই গভর্নমেন্ট কলেজে ঢুকতে যায়। সেই সময় কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং পুলিশ বাধা দেওয়ার ফলে পুলিশের সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ বচসা হয় এবং বচসার পরে এক সময়ে যখন এই মাঠ থেকে তৃণমূল কর্মীদের বের করে দিয়ে সেখানে বিজেপি কর্মীদের ঢুকতে দেওয়া হয়, ঠিক সেই সময় কিন্তু স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে এলাকা। বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে, জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে, পাল্টা কিন্তু তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। এই নিয়ে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয় এবং সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরা, থানা পুলিশ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ছিলেন এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এরপরে কিন্তু মাঠ থেকে তৃণমূল কর্মীদের বের করে দেওয়া হয় এবং সেখানে জায়গা করে নেয় বিজেপি কর্মী সমর্থকরা। ধন্যবাদ সমীর। ভোটার লিস্টে যাদের নাম বাদ গেছে তারা এখন ট্রাইব্যুনালে আবেদন করছেন, আর সেই ছবি আপনাদেরকে দেখেছি জেলায় জেলায় লম্বা লাইন ট্রাইব্যুনালে আবেদনের। কিন্তু একটা ব্যতিক্রমী ছবি এবার দেখাই আপনাদের মালদা জেলায়। দেখুন, মালদা জেলা প্রশাসনিক ভবন, এখানে কোনো লাইনই নেই, একেবারে ফাঁকা এই অফিস। ট্রাইব্যুনালে আবেদনের কোনো ভিড় নেই, যেখানে জেলায় জেলায় ট্রাইব্যুনালে এসে নাস্তানাবুদ হচ্ছেন সাধারণ মানুষ, দূর দূরান্ত থেকে আসছেন, রাত থাকতে এসে লাইনে দাঁড়াচ্ছেন। সেখানে একেবারে উল্টো ছবি মালদার এই প্রশাসনিক ভবনে। আমার ভোটার কার্ডের ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আমার 2000 দিয়ে ভোট দিচ্ছি, কীভাবে কী করলো না করলো আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যাঁ, হয়নি তো হতেই হচ্ছে, অফলাইনে অ্যাপ্লাই করলাম। জলপাইগুড়িতে আবার ট্রাইব্যুনালে এসে নথি জমা দিতে, হলফনামা জমা দিতে সমস্যায় পড়ছেন মানুষ। কেন? কারণ সেখানে স্ট্যাম্প পেপারের অভাব, চাহিদার তুলনায় স্ট্যাম্প পেপার নেই, আর তাই হলফনামা জমা দিতে সমস্যায় পড়ছেন মানুষ। কিন্তু কেন এরকম সমস্যা হচ্ছে শান্তনুর থেকে জানার চেষ্টা করি। শান্তনু, দেখুন, এই প্রক্রিয়ার মাঝখানে যেটা সবচেয়ে জরুরি হয়ে পড়েছে সেটা হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প, যার মধ্যে দিয়ে এফিডেভিট জমা দিতে হয় যে কোনো মানুষকে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যাদের নাম বাদ গেছে তাদের সেই সব ভুল সংশোধন করে তারা ট্রাইব্যুনালে আবেদন করবে। সেই কারণেই কিন্তু তারা এফিডেভিট করবার জন্য জলপাইগুড়ি জেলা আদালতে আসছেন এবং জেলা আদালতে যেহেতু এখানে রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যায় এবং সেই কারণেই তারা কিন্তু সেই স্ট্যাম্পের জন্য আবেদন করছেন। কিন্তু যে পরিমাণ স্ট্যাম্প দেওয়ার কথা দৈনিক, কিন্তু সেই পরিমাণ তার চেয়ে কয়েক বেশি সংখ্যক মানুষ কিন্তু এসে পৌঁছাচ্ছেন, তার ফলে সকলকে দিয়ে উঠতে পারছেন না স্থানীয় ভ্যান্ডাররা।
ফলে কিন্তু একটা বড় আকারের সমস্যা তৈরি হচ্ছে। অনেকে 2 দিন 3 দিন 4 দিন ধরে কিন্তু এফিডেভিটের জন্য ঘুরে যাচ্ছেন এবং তার ফলে হয়রানিরও শিকার হচ্ছেন। কারণ জলপাইগুড়ি দূর দূর সেই যে সকল ডুয়ার্সের এলাকা রয়েছে, কেউ বিন্দাগুড়ি থেকে আসছেন, কেউ গোয়ারকাটা থেকে আসছেন, এরকম বহু মানুষ কিন্তু প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকছেন যে তাদেরকে এফিডেভিটের জন্য তারা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তৈরি করে আবার সেটা ট্রাইব্যুনালে গিয়ে জমা করবেন। কিন্তু দেখা যাচ্ছে স্ট্যাম্প পেপারের এই আকালের ফলেই কিন্তু তাদেরকে ঘুরে যেতে হচ্ছে। বার অ্যাসোসিয়েশন থেকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে, তাদের বসার জন্য পানীয় জলের জন্য ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেটা তো সামান্য সহযোগিতা। তারা নিজেরাও বলছেন যে পরিমাণ স্ট্যাম্প পেপার থাকা দরকার সেই প্রয়োজনের তুলনায় অপ্রতুল, আর তাই সমস্যায় পড়ছেন এখানে যারা আসছেন নাম বাদ যাওয়ারা। ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে, তো কিছু ডকুমেন্টস আমাদের নাম ভোলা ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসতেছি স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কার্ড চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমার কাছে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত, হয়রাজ আমার কাছে হয়তো 500 মাল আছে, 2000 লোক, তাহলে তো আমি সার্ভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে বলতে পারবো না 1000, 1500, 2000 দরকার। ভোটাধিকারে নাম ওঠেনি, বিভিন্ন ভুল ভ্রান্তির জন্য তারা এফিডেভিট করছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে স্ট্যাম্প নেই। এখানে যে একজন মাত্র ভেন্ডার, 2000 লোক তো প্রতিদিন বালুইতে আসছে, কিছু মানুষ না পেয়ে ফিরে যাচ্ছে, না পেয়ে ফিরে স্ট্যাম্প জোগাড় করতে পারছে না। पश्चिम बंगाल के लोगों के प्रति माननीय प्रधानमंत्री का एक विशेष दिल में स्थान है। पश्चिम बंगाल जो एक समय भारत का गर्व कहा जाता था, जहां विकास था, व्यापार था, उद्योग थे, कला था, संस्कृति, आज ये सभी चीजों को कहीं ना कहीं लंबे समय तक यहाँ के सत्ता में बैठे हुए लोगों ने ग्रहण लगाने का काम किया। पहले यहां पर कांग्रेस का ग्रहण लगा, फिर लेफ्ट का ग्रहण लगा, और अब टीएमसी के लोगों ने सत्ता के माध्यम से यहां के विकास को भी और यहां के विरासत और संस्कृति को भी ग्रहण लगाने का काम किया है। और मैं कह सकता हूं सबसे खतरनाक ग्रहण तो ममता दीदी की इस सरकार के समय लगा है, और मैं मानता हूं कि इस समय विकास का पहिया पीछे चल रहा है। पश्चिम बंगाल की आत्मा को, पश्चिम बंगाल की पहचान को और पश्चिम बंगाल के डेमोग्राफी को यहाँ की सरकार ने बिगाड़ने का काम किया है, और हमें इस सरकार को उठार के पूरी तरह से उखाड़ फेंकने का काम करना है। मित्रों, आज इसी पश्चिम बंगाल में माँ, माटी और मानुष की चर्चा होती थी, लेकिन सत्ता में आने के बाद यहाँ की माँ किस प्रकार से असुरक्षित हैं, ये संवेदनशीलता हमने देखी है। किस प्रकार से संदेश खाली से लेकर आरजी कर तक, किस प्रकार से पार्क स्ट्रीट से कामटूनी तक बंगाल की बेटियां असुरक्षित हैं, ये हम लोगों ने देखा है। और आज यहाँ की माटी को, किस प्रकार से यहाँ के मिट्टी को, डेमोग्राफी को बिगाड़ने का काम किया गया। जो यहाँ के बंगाल के, पश्चिम बंगाल के लोगों का जिस पे हक था, उस मिट्टी पर बांग्लादेशी घुसपैठियों का हक देने का काम किसी ने किया है, तो यहाँ की ममता दीदी की सरकार ने किया है। और आज मैं कह सकता हूँ, यहाँ के लोगों का हक छीनकर और जिनको देने का काम किया है, उन बांग्लादेशी घुसपैठियों को निश्चित रूप से नरेंद्र मोदी की सरकार और भविष्य में पश्चिम बंगाल में जो डबल इंजन की सरकार बनेगी, उस डेमोग्राफी को सुधारने का काम करेगी और इन बांग्लादेशी घुसपैठियों को बाहर करने का काम करेगी। मित्रों, जहां एक और हमारे माँ को परेशान किया, हमारी माटी को परेशान किया, और अब मैं ये कह सकता हूं कि यहाँ के मानुष के साथ भी कोई अच्छा व्यवहार नहीं किया। आज यहाँ का मानुष कहीं ना कहीं पलायन के लिए, तुष्टीकरण के कारण, भ्रष्टाचार के कारण, अराजकता के कारण पलायन के लिए मजबूर हो रहा है।
आज पश्चिम बंगाल में हमारे जो श्रमिक भाई हैं, देश भर में श्रमिक भाइयों को 500 रुपये से अधिक की राशि दैनिक वेतन में मिलती है, लेकिन पश्चिम बंगाल में श्रमिकों को बहुत ही बुरी स्थिति में 150 से 200 रुपया प्रतिदिन काम करना पड़ता है। और यहाँ की सरकार का नींद नहीं खुल रहा है। वो कहते हैं कि वो बाहर चले जाएं, क्योंकि हमने तो रास्ता बांग्लादेशियों के लिए, बांग्लादेशी घुसपैठियों के खोल रखा है। यहाँ के लोगों को बाहर जाने के लिए कहती है और पश्चिम बांग्लादेश से लोगों को यहाँ पर बसाने का काम करती हैं। निश्चित रूप से हम अपने श्रमिक भाइयों को विश्वास दिलाना चाहते हैं कि आने वाले समय में अपने श्रमिक भाई को हम पलायन से भी रोकेंगे और उनको सही रूप से, जिस प्रकार से अन्य राज्यों में दैनिक भत्ता के रूप में 500 से अधिक राशि दी जाती है, हम पश्चिम बंगाल के श्रमिकों को भी सम्मान के साथ यहाँ काम देने का काम करेंगे। पश्चिम बंगाल में जो टीएमसी की सरकार चल रही है, जो दीदी की सरकार चल रही है, उसके टी का मतलब क्या होता है मित्रों? तो टी का मतलब होता है तोलाबाजी और तुष्टीकरण। एम का मतलब क्या होता है? माफिया राज और महिलाओं पर अत्याचार। और सी का मतलब क्या होता है मित्रों? करप्शन और कट मनी।